ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা যে কোর্স 3 ফার্স্ট ইউনিটের আমরা পুরো চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে। এই পুরো চ্যাপ্টারটা থেকে যা যা ছোট প্রশ্ন আসবে, অর্থাৎ 2 নাম্বার, 5 নাম্বার বা তোমার 10 নাম্বার, এই 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার যে সাধারণত প্রশ্নগুলো আছে, 2 নাম্বারের প্রশ্ন যতগুলো দেওয়া আছে আমি ম্যাক্সিমামটাই করে দিয়েছি। 20টা প্রশ্নর মতো নিয়ে আলোচনা করব এবং 5 নাম্বারের যে 4টে দিয়েছি এবং 10 নাম্বারের, এটা 10 নাম্বারের লেখা হয়নি, এসে টাইপটা যেটা আছে সেটা 3টে করলেই হবে। বোঝা গেল? কিন্তু 2 নম্বরেগুলো কত করতে হবে আমি কিন্তু বলবো না, কারণ এইগুলো সবগুলোই জেনে রাখা অবশ্যই ভালো। তো আজকে যেটা আছে, প্রথমে 2 নম্বরে যেটা আছে কি, 2 নম্বরের প্রশ্নগুলো, হোয়াট ইজ লার্নিং, হোয়াট ইজ দ্য নেচার অফ লার্নিং, হোয়াট ইজ ফ্যাকচুয়াল লার্নিং, অ্যাসোসিয়েশন লার্নিং, কনসেপ্ট লার্নিং, মানে এগুলো হচ্ছে টাইপস অফ লার্নিং, ঠিক আছে, প্রসিডিউরাল লার্নিং, মানে এগুলো থেকেও তোমার কি ছোট প্রশ্ন 2 নম্বরের আসতে পারে। লার্নিং অফ জেনারেলাইজেশন, প্রিন্সিপাল অ্যান্ড রুল লার্নিং কি, প্রবলেম সলভিং লার্নিং কি। তারপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিমেম্বারিং, ঠিক আছে, হোয়াট ইজ চাঙ্কিং, হোয়াট ইজ রিট্রাইভাল, ওয়ার্কিং মেমোরিটা কি, নেমনিং মেথড কি। তারপরে যে স্টেজেস অফ মেমোরি, শর্ট টার্ম মেমোরি কি, লং টার্ম মেমোরি কি, ফরগেটিং কি, মেন কজেস পড়তে পারে, 4টে যে কোনো কজেস হয়তো পড়তে পারে ফরগেটিংয়ের, এই জিনিসগুলো তোমাদের আসতে পারে। তো আজকে আমরা এই 2 নম্বরের প্রশ্ন কিছু নিয়ে আলোচনা করব। তার আগে 5 নম্বরেরগুলো একটু নিয়ে বলে দিই। ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অফ লার্নিং, মানে শিখনের প্রকৃতি 5 নম্বরের আসতে পারে। ব্রিফ ডেসক্রিপশন অফ ফ্যাক্টরস অফ রিমেম্বারিং, মানে স্মরণক্রিয়ার উপাদানগুলো 5 নম্বরে অবশ্যই আসতে পারে, এটা খুব ভালো করে পড়বে। ফ্যাক্টরস অফ রিমেম্বারিং, ডিসকাস অ্যাবাউট ডিফারেন্ট স্টেজেস অফ মেমোরি, মানে স্মৃতির যে বিভিন্ন স্তরগুলো আছে সেগুলো, আর ব্রিফলি কজেস অফ ফরগেটিং, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। মানে বিস্মৃতির কারণগুলো কি। এসে টাইপের মধ্যে টাইপস অফ লার্নিং আসতে পারে, ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজিস ফর এফেক্টিভ মেমোরাইজেশন। এইটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই করবে। ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিস অফ এফেক্টিভ মেমোরাইজেশন, যেটা আমরা আগের দিনে পড়েছি। সো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন কি আছে না, হোয়াট ইজ লার্নিং। এখানে শিখন কি, তোমরা এটা দরকার হলে খাতাতেও তোমরা লিখে নিতে পারো। এখানে কি বলছে, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও অনুশীলনের প্রভাবে পরিবেশের সঙ্গে কার্যকরীভাবে অভিযোজনের জন্য আচরণধারায় পরিবর্তন ও পরিমার্জনের প্রক্রিয়াকে বলা হয় শিখন। মানে এখানে শিখন হতে গেলে কী কী দরকার না, অভিজ্ঞতা দরকার, প্রশিক্ষণ দরকার, অনুশীলন দরকার। তার প্রভাবেই পরিবেশের সঙ্গে সে নিজেকে পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারবে। তার ফলে কী হবে, যখনই সে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে তখনই তার আচরণধারায় পরিবর্তন হবে। যেমন আমি কোনো একটা জিনিস যদি শিখতে যাই, ধরো আমি সাইকেল শিখতে যাচ্ছি, বোঝা গেল, তাহলে সাইকেলটা সম্পর্কে আমার অভিজ্ঞতা থাকতে হবে, সাইকেলটা চালানোটা শিখতে প্রশিক্ষণ নিতে হবে, তারপর সেটা প্র্যাকটিস করতে হবে, তারপর আমি রাস্তায় সেটা অ্যাডজাস্ট করে চালাতে পারবো। তার ফলে কি আমার আচরণধারার পরিবর্তন হবে। অর্থাৎ প্রথমের দিকে যে আমি সাইকেল চালানোর আগে আমার যে আচরণটা ছিল এবং সাইকেল চালানো শেখার পর যে আচরণটা হয়তো তার মধ্যে পরিবর্তন হবে, পরিবর্ধন হবে, পরিমার্জন হবে, তাহলে আমার শিখনটা কমপ্লিট হবে। বোঝা গেল? এই প্রসঙ্গে যখনই তোমরা 2 নম্বরে যদি কোনো সংজ্ঞা পড়ে, যদি সংজ্ঞা দাও বলে, তখনই কিন্তু একটা ডেফিনেশন তোমরা যে কোনো মনোবিদের বা এডুকেশনিস্টের ডেফিনেশন অবশ্যই দেবে, তবেই কিন্তু 2 এ 2 পাওয়া যাবে, না হলে কিন্তু পাওয়া যাবে না। ওই যে বলছে, অ্যাকর্ডিং টু জেপি গিলফোর্ড, লার্নিং ইজ চেঞ্জ ইন বিহেভিয়ার রেজাল্টিং ফ্রম বিহেভিয়ার। অর্থাৎ শিখন হলো আচরণের পরিবর্তন, যা আচরণের ফলেই সংঘটিত হয়। মানে তোমার আচরণের ফলেতেই সেটা আচরণের পরিবর্তন সংঘটিত হয়, সেটাই হলো শিখন। তুমি যদি আচরণটাকে ঠিকঠাকভাবে সংগঠিত করো বা প্র্যাকটিস করো, মানে প্রশিক্ষণ নাও, অভিজ্ঞতা থাকে, তাহলেই তোমার কী হবে, আচরণের পরিবর্তন হবে, তাহলেই তোমার শিখনটা কমপ্লিট হবে। বোঝা গেল? তাহলে শিখন কী জিনিস। এরপরে আমরা জানবো নেচার অফ
লার্নিং, শিখনের প্রকৃতি কী। শিখনের আমরা যখন বৈশিষ্ট্য পড়ি তখন এই প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আরও জেনেছিলাম কি না, শিখনের আত্মসক্রিয়তা ভিত্তিক প্রক্রিয়া, শিখন একটি জীবনব্যাপী বিকাশমূলক প্রক্রিয়া, শিখন একটি সচেতন প্রক্রিয়া, শিখন একটি উদ্দেশ্যমূলক বা লক্ষ্যকেন্দ্রিক প্রক্রিয়া, আর শিখন কি না চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে শিখনের বৈশিষ্ট্য কী, শিখন হচ্ছে আত্মসক্রিয়তা ভিত্তিক, মানে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। আর শিখন জীবনব্যাপী বিকাশমূলক প্রক্রিয়া, শিখন সারা জীবন ধরে চলতে পারে, আমরণকাল পর্যন্ত কিন্তু চলতে পারে। তবেই তোমার যত শিখবে তত তোমার কী হবে, বিকাশ ঘটবে, ডেভেলপমেন্ট তোমার মধ্যে আসবে। এটাকে সচেতনভাবে অবশ্যই করতে হয়, তাই তো। কেউ যদি অ্যাবসেন্ট মাইন্ডেডভাবে লার্নিংটা নেয় তাহলে তো লার্নিংটা ইনকমপ্লিট হবে, বোঝা গেলো। ওই জন্য সচেতনভাবে প্রক্রিয়া করলেই তোমার শিখনটা কমপ্লিট হবে। শিখন একটা উদ্দেশ্যমূলক, আর যে কোনো একটা শেখার জন্য কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অবশ্যই থাকে। তার ফলে কী হবে না, তোমার সেই শিখনটা কমপ্লিট হবে। আর তোমার চাহিদার জন্যই সেটা শিখনটা হয়, মানে কি তোমার যদি চাহিদা থাকে তাহলেই তুমি সেটা শেখার একটা আগ্রহ বাড়বে, বোঝা গেল। এবারে হচ্ছে যে আমরা টাইপস অফ লার্নিংয়ের মধ্যে বিভিন্ন যেসব জিনিসগুলো জেনেছি, সেটা হচ্ছে কি না তথ্যমূলক শিখন। তথ্যমূলক শিখনটা কি না সত্য ঘটনার বা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে যে শিখন হয় তাকে তথ্যমূলক শিখন বলে। মানে তথ্য একটা কী জিনিস না, তথ্য হচ্ছে একটা ফ্যাক্ট, তাই তো। সেই ফ্যাক্টটা কী জিনিস না, যখন যে কোনো একটা ঘটনা যখন তোমার কি হবে না, কোনো কিছু ঘটেছে বা যেটা সত্য, মানে যেটা সত্য ঘটনার উপর প্রতিষ্ঠিত এমন একটা বিষয়, যেমন কি না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আমাদের 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মানে এইগুলো কি, এগুলো হচ্ছে একটা তথ্য, এগুলো হচ্ছে সত্যি ঘটনা। যেমন ধরো বিভিন্ন যে অঙ্কের গণিতের যে বীজগণিতের সূত্র বা মানে পরিমিতি ইত্যাদির যেসব সূত্রগুলো আছে সেগুলো তো সত্য, মানে সেটা একটা ফিক্সড, সেটা একটা তথ্য। বৈজ্ঞানিক যে সূত্র, এইগুলো কি হয় না, এইগুলো হচ্ছে একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এটা শিখন হয়। মানে যে কোনো একটা সূত্রকে অবলম্বন করে, যে কোনো একটা তথ্যকে অবলম্বন করে আমরা কিন্তু শিখন করার চেষ্টা করি। সেই শিখনটার নাম হচ্ছে কি না তথ্যমূলক শিখন। এবারে হচ্ছে সংযোগ শিখন। সংযোগটা কি না, এই ধরনের শিখনে কি হয় না, পূর্ব কোনো ধারণা বা অভিজ্ঞতার সঙ্গে সার্থক সংযোগ স্থাপনের দ্বারা নতুন নতুন ধারণা বা অভিজ্ঞতা অর্জন হয়, তখনই সংযোগ শিখন হয়। মানে কি একটার সঙ্গে একটা রিলেটেড, তাই তো। মানে এই ধরনের শিখন কন্ডিশনিং বা অনুবর্তনের শিখনের একটা রূপ। যেমন এই শিখনে কি হয় না, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার একটা পারস্পরিক সংযোগ বা সম্পর্ক মাধ্যমে কি হয়, আচরণে পরিবর্তন হয়। অর্থাৎ দুটো ঘটনা থাকতে হবে, দুটো ঘটনার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমেই সংযোগ শিখন হয়। যেমন একটা শিক্ষার্থীকে বলে দেওয়া হয়েছে, তুমি যদি এই ক্লাস ওয়ার্কটা বা হোমওয়ার্কটা কমপ্লিট করো তাহলেই তুমি একটা পুরস্কার হিসাবে পেন পাবে বা চকলেট পাবে। তখনই তার কী হবে, তখন তার এই দুটো ঘটনার মধ্যে একটা কাজ করার প্রবণতা থাকবে। তখনই কী হবে, সেই কাজটা শেষ করার একটা প্রবণতা, তাহলে সেইটার সম্পর্কেও তার একটা শিখন হবে। এই দুটো ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক যে শিখনটা হয় তখন কি হবে, সেটা হচ্ছে সংযোগ শিখন। যেমন উদাহরণ হিসাবে তুমি বলতে পারো যে শব্দ থেকে অর্থ নির্ণয় হয়, সূত্র থেকে সমস্যা নির্ণয় করা হয়। তাহলে এই দুটো ঘটনার মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে শিখন হলো সেটাই হচ্ছে সংযোগ শিখন। এবার হচ্ছে আমরা জানবো যেটা হচ্ছে ধারণামূলক শিখন। ধারণামূলক শিখনে কী বলা হয়েছে, কোনো বিষয় বস্তু বা ঘটনার উপর অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে বৈশিষ্ট্যের কার্যকারণ সম্পর্কে সাদৃশ্য ও বৈসাদৃশ্য চিহ্নিত করে যে ধারণা গঠিত হয় তাকে বলা হয় ধারণামূলক শিখন। মানে যে কোনো বিষয়গত ধারণার এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যা অন্য কোনো বিষয়গত ধারণার বৈশিষ্ট্য থেকে পৃথক করা হয়। ব্যক্তি যখন এই একই ধরনের বৈশিষ্ট্যগত শ্রেণীকে চিহ্নিত করতে পারে তখনই তার মধ্যে একটা ধারণা বা কনসেপ্ট তৈরি হয়। যেমন কুকুরের কিছু কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যার মাধ্যমে কী হয়, সেই বৈশিষ্ট্যের সাহায্যে সে একটা তার সেই শিক্ষার্থীর বা শিশুর মধ্যে একটা কুকুরের ধারণা গঠিত হয়। এরকমভাবে বিড়াল, পাখি,
চেয়ার বা যে কোনো জিনিসের, যে কোনো অবজেক্ট বা যে কোনো সাবজেক্টের প্রতি কী হয়, তা আলাদা আলাদা ধারণা সৃষ্টি হয়। মানে তার মধ্যে যখন ধারণা সৃষ্টি হয়ে গেল, ধরো এটা বিড়ালের বৈশিষ্ট্য দেখে সে বিড়ালকে বুঝতে পারলো, বিড়াল সম্পর্কে একটা ধারণা হলো। তারপর কুকুরের বৈশিষ্ট্য দেখে কুকুর, গরুর বৈশিষ্ট্য দেখে পৃথক পৃথক করে সে শনাক্ত করতে পারে যে এইটা কুকুর, এটা বিড়াল, এটা গরু, এইরকম করে সে ধারণাটা কিন্তু সে করে তুলতে পারে এই ধারণামূলক শিখনের মাধ্যমে। এবার হচ্ছে কি না পদ্ধতিগত শিখন। এই পদ্ধতিগত শিখন বলতে, পদ্ধতিগত শিখন একটা হচ্ছে কি, পদ্ধতি বলতে প্রসিডিওর, মানে পদ্ধতি বলতে কি বোঝায় না কোনো কিছু করার সাধারণ বা সঠিক কার্যপ্রণালী, তাই তো। মানে এই ধরনের শিখন মানে কোনো কিছু কিভাবে কোনো কাজ করতে হয় তা শেখা যায়, তাই তো। মানে এই শিখনের জন্য কি থাকে না নির্দিষ্ট কোনো প্রয়োজনীয় বা পর্যায়ক্রমিক ধাপ মেনে চলতে হয়, সেটাকে চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়, তার মধ্যে তোমার মধ্যে বিষয়গত জ্ঞান বা দক্ষতা দরকার হয়, তবেই তুমি পদ্ধতিগত শিখন করতে পারবে। যেমন কোনো গণিতের তুমি অঙ্ক বস্তু, তার কতগুলো পদ্ধতি আছে বা কতগুলো স্টেপ আছে, তবে তুমি সেই শিখনটা তবেই তুমি কমপ্লিট করতে পারবে। বা জ্যামিতির কোনো চিত্র অঙ্কন করতে গেলে যে স্টেপ বাই স্টেপ বা যে যা প্রসিডিউর আছে সেইগুলো মেনটেন করে তুমি পদ্ধতিগত শিখন করতে পারবে। বোঝা গেল? এবারে হচ্ছে যে সামান্যীকরণের শিখন। সামান্যীকরণের শিখনটা কি না এখানে বলছে যে কোনো বিষয়ের কিছু নির্দিষ্ট নমুনার পরীক্ষালব্ধ ফলাফল থেকে সেই বিষয় সম্পর্কে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়াকে সামান্যীকরণের শিখন বলা হয়। মানে ব্যক্তির মধ্যে কোনো বিষয়গত ধারণার বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে, তাহলেই তার মধ্যে একটা জেনারেলাইজেশন লার্নিং কমপ্লিট হয়, তাই তো। মানে কোনো একটা শিশুকে একজন শিক্ষক পাখির ধারণা যখন শেখায়, তখন সে পাখির বৈশিষ্ট্য বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ পাখির ধারণা দেওয়ার পর আশেপাশে অন্য পাখিদের দেখে সে একই বৈশিষ্ট্য দেখে সে বুঝতে পারবে যে এটা একটি পাখি। বোঝা গেল? এবারে হচ্ছে নীতি ও সূত্রের শিখন। নীতি ও সূত্রের শিখন বলছে যে শিখনে কোনো বস্তু, বিষয় বা ধারণার নীতি ও নিয়ম পালন করা হয় তাকে নীতি ও নিয়মের শিখন বলা হয়। আমরা এটা জেনেছিলাম যে জ্ঞানে তার শিখন ক্রম অনুসারে 8টি ভাগকে ভাগ করেছেন, তাই তো। সেই 8টি ভাগের মধ্যে সেটা 7ম স্থানে কিন্তু নীতি নিয়মের শিখন কিন্তু আছে, আমরা জানি, তাই তো। অর্থাৎ নীতি বা নিয়মের উপর ভিত্তি করে বা নিয়ম পালন বা রক্ষা করা হয়। যেমন শ্রেণীকক্ষে যখন শিক্ষক মহাশয় উপস্থিত হয় তখন কি হয় না নিয়ম মাফিক বা নীতি অনুযায়ী সে হচ্ছে শিক্ষার্থী কি উঠে দাঁড়ায় তাকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। বোঝা গেল? তো আমরা কিন্তু এই 8টি প্রশ্ন সম্পর্কে আজকে আমরা জানলাম। পরের দিনে আরও যে প্রশ্নগুলো আছে অর্থাৎ 12টা প্রশ্ন সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।